একটু তথ্য দিয়ে রাখি, যদি তথ্যটা ভুল হয় আমার তৃণমূলের বন্ধুরাদের উদ্দেশ্য বলছি, আমি যদি অসত্য তথ্য দিই আমাকে বলবেন সত্য তথ্য কি, আমি তারপর দিন থেকে সত্যটাই বলবো। এখন আমি সত্য বলছি, যদি আমার তথ্যটা মিথ্যা হয় সেটাকে আমি রেকটিফাই করে নেবো। আমি হুগলি জেলায় মানুষ কত আছে? ভোটার কম করে 50 লক্ষ আছে, কম করে প্রায় 50 লক্ষ ভোটার আছে, আর মানুষ 60 লক্ষের অধিক আছে হুগলি জেলাতে। হুগলি জেলার ক্ষেত্রে পশ্চিমবাংলা সরকার মেডিসিনের জন্য কত টাকা দেয় আপনারা জানেন? কারো জানা আছে? 47 লাখ টাকা, 47 লাখ। আর জনগণ কত আছে? প্রায় 60 লাখ। তাহলে ভাবুন, এক একটা জনগণের মাথা পিছু 1 টাকা করেও কিন্তু পড়ে না। এইটা হচ্ছে রাজ্যের স্বাস্থ্যের বেহাল দশা। মানে আমার থেকেও খারাপ অবস্থা রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার। আমার তো যা খারাপ অবস্থা দেখতেই পাচ্ছেন, আমার থেকেও খারাপ। তো এই কথাগুলো যখন বলি ওদের রাগ হয়। তো আমি যদি অসত্য তথ্য দিই তাহলে বলুন, আমি রেকটিফাই করে নেবো। বলুন আপনারা যারা আছেন, আজকে এখানে সিয়াখালা বাজার অনেক বেসরকারি হসপিটাল আছে, অনেক সরকারি হসপিটালের অবস্থা দেখুন কোথায়। সরকারি স্বাস্থ্যকেন্দ্রে গিয়ে পরিষেবা পাই আমরা, কোথা ছুটে যেতে হয় শ্রীরামপুর, সেখানেও পরিষেবা পাচ্ছি না, যাচ্ছি কোথায়? কলকাতায় চলে যেতে হচ্ছে, আর না হলে বেসরকারিতে যেতে হচ্ছে। কিন্তু জনগণের উদ্দেশ্যে বলি, যে তৃণমূল করেন আমার কথা শুনে হয়তো মনে মনে গাল দিচ্ছেন, একটা নয় 4টে গালাগালি করুন, গালাগালি দিয়ে যদি মনটা শান্তি হয় দিন, অন্তত বলতে পারবো নওশাদ সিদ্দিকীর জন্য ওর মনটা শান্তি হচ্ছে, ও তো আমার কোনো যায় আসে না। তবে আমি যে কথাগুলো বলছি একটু শোনার চেষ্টা করুন, রাত্রে গিয়ে একটু ভাববেন। এই 60 লক্ষের অধিক মানুষ হুগলি জেলায় বসবাস করে, মাত্র 47 লাখ টাকা দেয় মেডিসিনের জন্য। তাহলে আমাদের স্বাস্থ্যের দায়িত্ব কাকে নিতে হবে? সরকারকে নিতে হবে। আমার স্বাস্থ্যের পরিষেবার মধ্যে মৌলিক অধিকারের মধ্যে পড়ে আমাকে স্বাস্থ্য পরিষেবা দেবে, কিন্তু অপদার্থ তৃণমূল কংগ্রেস 700 সাথী কার্ড হাতে ধরিয়ে ছেড়ে দিচ্ছে। ওটা আমার প্রয়োজন নাই। আমি অসুস্থ হচ্ছে, বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা দেওয়ার জন্য সরকার বলছে আমি প্রস্তুত নিচ্ছি, কিন্তু দিনের শেষে 700 সাথী কার্ড হাতে ধরিয়ে ছেড়ে দিচ্ছে। ওটার জন্য নয়, আমাদের আওয়াজ তুলতে হবে। যদি কলকাতার মতো, পিজি হসপিটালের মতো, চিত্তরঞ্জনের মতো, মেডিকেলের মতো, এনআরএসের মতো ওই ধরনের বড় বড় হসপিটাল প্রতিটা জেলায় একটা করে তৈরি করতে হবে। জেলার মানুষ কেন কলকাতায় গিয়ে ট্রিটমেন্ট করবে? এখানে একটা সিয়াখালার মানুষের যদি, একটা ভ্যান চালকের, একটা চায়ের দোকানদারের বা কোনো একজন মানুষের যদি হেভি ট্রিটমেন্ট নেওয়ার প্রয়োজন হয়, কোথায় ছুটে যেতে হবে? হয় বেসরকারি হসপিটালে যেতে হবে, 15,000 20,000 বিল দিতে হবে, আর না হলে কোথায় যেতে হবে? কলকাতায় ছুটতে হবে। ওখানে গিয়েও কিন্তু আপনারা বেড পাবেন না, ও কোনো দালাল ঘুরছে, 20,000 30,000 দেবে, তারপরে বেড পাবেন। আমরা এর বিরোধিতা করছি। আমাদের দাবি হচ্ছে আপনারা যদি আমাদেরকে কোনোদিন সুযোগ দেন, আমাদের বক্তব্য ওই কলকাতার পিজি হসপিটালের মতো হসপিটাল প্রতি জেলায় একটা করে আমরা তৈরি করব। জেলার মানুষ, শ্রমজীবী মানুষ, সিয়াখালার মানুষ অন্তত হুগলি জেলার মধ্যে গিয়েই যেন ওই ধরনের হেভি ট্রিটমেন্ট পায়, তার ব্যবস্থা আমরা করে দেবো। কারণ আমরা গ্রামের মানুষ। সিয়াখালার একজন ভ্যান চালক, একজন টোটো চালক, একজন অটো ড্রাইভারকে যদি কলকাতায় পাঠাই, আমরা পিজিতে পাঠাই এমার্জেন্সিতে, ও সব দেখে নিয়ে বলবে ট্রমা কেয়ারে যাও, অ্যাডমিশন হবে। এবার বলুন, ট্রমা কেয়ার খায় না আমাকে? খারাপ লাগছে নাকি? আরে আমিও জানতাম না কোথায় আছে যে জায়গাটা। এবার খোঁজেন ট্রমা কেয়ার কোথা, ট্রমা কেয়ার কথা জিজ্ঞাসা করবেন, ওখানেই দালাল ঘুরছে। আপনি চংমাং করবেন ট্রমা কেয়ারটা কোথায় রে বাবা, ও দালাল বলে চলো আমার সাথে, গিয়ে কি দেখবেন ও ভালোভাবে আপনাকে বলবে চলো। আচ্ছা, এগুলো শুনতে কি খারাপ লাগছে নাকি? চোর ডাকাতের কথা আর বলতে লাগে না ভাই, কে চোর কে ডাকাত আর চোরেদের হয়ে কে সওয়াল করছে আর নতুন করে বলতে লাগে না। এগুলো আপনাদের জানা দরকার। ট্রমা কেয়ারের ওখানে গিয়ে দেখবেন আপনি, ওখানে যিনি দায়িত্বে আছেন, ইনচার্জ দেবেন আমার রুগীকে ভর্তি করতে হবে, কি বলবে যে না সিট নাই। গ্রাম থেকে গিয়েছেন এমার্জেন্সি, কি করতে হবে? হয় বেসরকারিতে নিয়ে যেতে হবে, না হলে ও যে বেটাই আপনাকে ট্রমা কেয়ার দেখিয়ে দিয়েছে সেই বলছে সিট হয়ে যাবে, 50,000 টাকা দাও, 30,000 টাকা দাও, 20,000 টাকা দাও, সিট হয়ে যাবে। কিন্তু আমাদের বক্তব্য, আমরা চাষিভুষি মানুষ, আমরা টোটো ড্রাইভার, আমরা অটো ড্রাইভার, দিন আনে দিন খাই। আমরা সকালে কলকাতায় উঠে চলে যাচ্ছি, 7,000 8,000 টাকার মাইনে চাকরি করছি, ফিরে আসছি, তাদের পক্ষে ওই 30,000 20,000 টাকা দিয়ে বেডটা আর কি নেওয়া সম্ভব? আর না হলে সোনা গয়না জমি জায়গা বিক্রি করে অন্তত বেডটা নিতে হবে। আমাদের বক্তব্য হচ্ছে
একদম ক্লিয়ার। ওই ট্রিটমেন্ট পাওয়ার জন্য কলকাতায় যেতে লাগবে না সিয়াখালার মানুষকে, শ্রীরামপুরের মানুষকে কলকাতায় যেতে লাগবে না, আপনার হুগলি জাঙ্গিপাড়ার মানুষকে, ফুরফুরা শরীফের মানুষকে কলকাতায় লাগবে না। আমরা দাবি করছি সরকারকে প্রতিটা জেলায় ওই ধরনের উন্নত মানের হসপিটাল করে দিতে হবে। আপনারা যদি সুযোগ দেন, আমাদের হাতে দায়িত্ব দেন, আগামী দিনে আমরা এই দায়িত্ব আপনাদেরকে বুঝিয়ে দেব। তা বন্ধুগণ যারা উপস্থিত হয়েছে, আর এখন আমরা কি বলছি, এখন আমাদের হাতে সুযোগ নাই, আমরা এই দালাল রাজ বন্ধ করার জন্য বলছি। মমতা ব্যানার্জির দলের যারা আছে তাদের মাধ্যম দিয়ে আবার আমি মমতা ব্যানার্জির কাছে বার্তা পাঠাতে চাইছি। আমি বারবার বলে আসছি, মমতা ব্যানার্জিও কিন্তু বলছে এই দালাল কিভাবে বন্ধ করা যায়। দালাল রাজ নিয়ে উনিও খুব চিন্তিত, কিন্তু বন্ধ কিভাবে করবে তার একবারও ভাবছে না। আমার তো সন্দেহ হয় এখানে থেকে রুগীর থেকে 30,000 নিয়ে 75% হয়তো কালীঘাটে যায়, ওই জন্য দালাল রাজটা মমতা ব্যানার্জি দায়িত্ব নিয়ে বন্ধ করছে না, নাহলে বন্ধ করতেই তো পারে। আমি ফর্মুলা দিয়েছি, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট ফর্মুলা দিয়েছে যে ব্লক হসপিটাল, জেলা হসপিটাল, কলকাতার নামি দামি সরকারি হসপিটালের সামনে ডিসপ্লে বোর্ড লাগিয়ে দেওয়া হোক। কেমন ডিসপ্লে বোর্ড? আমরা যারা শিয়াখালার মানুষ বাড়িপাড়া থেকে ট্রেন ধরে কলকাতায় যাই, যখন ফিরি আমরা কি বাড়িপাড়া থেকে কলকাতায় হাওড়ায় যাই, যখন ফিরি আমরা কি করি, হাওড়া স্টেশন দিয়ে আসি বা যদি ডানকুনি দিয়ে আসি, এই শিয়ালদা দিয়ে আসি, আমরা ডিসপ্লে বোর্ডের সামনে গিয়ে দাঁড়াই। বসেন, ডিসপ্লে বোর্ডের সামনে দাঁড়িয়ে কি দেখি, কত নম্বর প্ল্যাটফর্মে ডানকুনি লোকাল দিয়েছে সেটা দেখি, যদি শিয়ালদায় দাঁড়াই। আর যদি হাওড়াতে দাঁড়াই, মশাগ্রাম লোকাল, বর্ধমান কড, চন্দনপুর লোকাল কত নম্বর দিয়েছে সেটা দেখি, তাই তো? যত নম্বরে দেয় চুপচাপ এসে আমরা ওই কয়েদিতে উঠে যাই। একবারের জন্য কিন্তু জিজ্ঞাসা করিনি দাদা এটা কডে না মেনে, কারণ ডিসপ্লে বোর্ডে দিয়ে দিয়েছে। তাহলে আমাদেরকে কেউ বোকা বানাতেও পারবে না। তো দাদা, আমরা রাজ্য সরকারকে আমি প্রস্তাব দিয়েছিলাম, দালাল নিয়ে তো অনেক চিন্তিত আপনি, তো দালাল রাজ বন্ধ করার জন্য প্রতিটা হসপিটালের সামনে ডিসপ্লে বোর্ড লাগিয়ে দেন। কলকাতার পিজি হসপিটালে আপনি গিয়েছেন, আপনার এমার্জেন্সি রোগী আছে, আপনি হন্য হয়ে কোথাও ঘুরতে হবে না, আপনি চলে যাবেন ডিসপ্লে বোর্ডের সামনে, আইসিইউ কোটা, সিসিইউ কোটা, আরডিইউ কোটা, জেনারেল ওয়ার্ড কোটা, ফিমেল ওয়ার্ড কোটা, মেল ওয়ার্ড কোটা, ওখানে বোর্ডে লিখে দিয়ে আছে। ধরে নিলাম এমার্জেন্সি আইসিইউ দরকার, তো আইসিইউ 100টা বেড আছে, 95টা বেড ভর্তি, 5টা খালি, সবতে ডিসপ্লে বোর্ডে থাকবে। যখন 5টা ডিসপ্লে বোর্ডে দেখাচ্ছে খালি আছে, ও দালাল বা কেউ আপনাকে যদি বলে বেড নাই, আপনি তার কথা শুনে 20,000 টাকা দেবেন না আপনি চ্যালেঞ্জ করবেন ওখানে যিনারা অথরিটি আছে, ওই তো ডিসপ্লে বোর্ডে 5টা খালি আছে, আমি আগে এসছি, আমার রুগীটাকে ভর্তি করো। এই ফর্মুলা আমরা দিই। এই ফর্মুলাটাই আমি বলছি ইউনিক আইডিয়া। একটা এমপি হচ্ছে পার্লামেন্টে গিয়ে যাবে, যখন সাধারণ মানুষের সমস্যার কথা তুলে ধরে সমাধানের কথা বলবে, সাথে সাথে যে বিলগুলো পার্লামেন্ট থেকে পাস হবে সেই বিল যদি জনগণের বিপক্ষে যায় তার এক্সট্রিম অপোজ করবে, আর জনগণের পক্ষে থাকবে অবশ্যই আশা করি সেইগুলো তার আরও ভালোভাবে কি করে হবে তার কথা বলবে, আর ইউনিক আইডিয়া শেয়ার করবে। ইউনিক আইডিয়া শেয়ারের বিভিন্ন স্তর আছে, মেনশন আছে, কলিং অ্যাটেনশন আছে, প্রাইভেট বিলের মাধ্যমেও করবে। কিন্তু 15 বছরের এমপির কাছে আমি জানতে চাই, আপনি এই ধরনের মেনশন পার্লামেন্টে কথা করেছেন, কলিং অ্যাটেনশন পার্লামেন্টে কথা করেছেন, প্রাইভেট বিলের মাধ্যমে মানুষ যাতে উপকৃত হয়, মানুষের জন্য, শ্রীরামপুরবাসীর জন্য, শিয়াখালাবাসীর জন্য, ফুরফুরা শরীফ জাঙ্গিপাড়ার ভোটারদের জন্য কটা কথা বলেছেন, কটা শব্দ খরচ করেছেন সেটা বলুন। আর না আপনি হিসাবটা করলেন 3 বারের এমপি মানে পেনশনটা মোটা টাকা হয়ে যাচ্ছে আমার, সেই হিসাবটা দেখবেন নিট ফল জিরো, একে পাঠিয়ে কিছু লাভ হয়নি। তাই আপনাদের বলবো সময় আছে, 20 তারিখে কোনো রকম প্ররোচনায় পা দেওয়ার দরকার নাই, কারো কথাই বিকিয়ে যাওয়ার দরকার নাই। আজকেই তো অমিত শাহজি এসেছিল কোথায়, মশাটে। আমি যাবার সময় দেখছিলাম, আমার গাড়ির ড্রাইভারকে বলছিলাম যেভাবে তারা সাজগোজ করেছে এই গরমে, আমাদেরকে যদি ওর 1/2 টাকা দেয় ওর থেকে বেশি আমরা লোক জমা করে দেব। আমরা তো এখানে ভাই কাউকে গাড়িও দিইনি, কাউকে বিরিয়ানির প্যাকেটও দিইনি, আর 500 টাকা রোজ দিয়ে আসে হাজির করিনি, আর কোনো জায়গা থেকে লোক আসার জন্য বলিনি। তো যেভাবে করেছে, তারপরেও অমিত শাহজির প্রোগ্রাম 3000 মনে না 2000 চেয়ার ফেলা ছিল, সেটাও ভর্তি হয়নি। তো বিজেপির অবস্থা এই শ্রীরামপুর পশ্চিমবাংলা ভারতবর্ষে ভালো নয়। জয় বন্ধুরা ভাবছেন তৃণমূলের এই
তোলাবাজির হাত থেকে, তৃণমূলের এই দুর্নীতির হাত থেকে, এই চাকরি চোরেদের হাত থেকে, যে তৃণমূল বাচ্চাদের মিড ডে মিলতে কাটিং করতে ছাড়ে না, এই তৃণমূলের হাত থেকে, যে তৃণমূল রেশন চুরি করে গরিবের রেশন পর্যন্ত লুটেছে, যে তৃণমূল দলিত ভাইদের চাকরি চুরি করেছে, যে তৃণমূল আদিবাসী কোটার চাকরি চুরি করেছে, যে তৃণমূল মুসলিমদের চাকরি চুরি করেছে, এই চাকরি চোরেদের হাত থেকে, এই চাকরি চোরেদেরকে, দুর্নীতিগ্রস্ত নেতাদেরকে জব্দ করার জন্য বড় ফুলে ভোট দেবেন ভাবছেন। আমি আপনাদের বলি, আপনারা বড় ফুলে ভোট দিয়ে আপনাদের ভোটকে নষ্ট করবেন না, কারণ দিনের শেষে এরা বীজে মূল। আপনি ভাবছেন শুভেন্দু অধিকারী এবার জব্দ করবে মমতা ব্যানার্জিকে, ও জব্দ করার আগে মমতা ব্যানার্জি ওকে ডেকে ভালো করে চাটা খাইয়ে দিয়েছে বিধানসভার মধ্যে। আপনারা দেখেননি নাকি, খবর দেখেননি যে শুভেন্দু অধিকারীকে মমতা ব্যানার্জি চা খাওয়াচ্ছে। যারা ভাবছেন এই জোড়া ফুলের হাত থেকে বাঁচার জন্য বড় ফুলকে ভোট দেব, আমি আপনাদের বলে রাখি, দিনে আপনারা জেগে স্বপ্ন দেখছেন। আপনারা যদি প্রকৃত অর্থে এই দুর্নীতি, জোট চুরি, তোলাবাজি, যে সনে গুন্ডামি মস্তানি করছে, এগুলো যদি বন্ধ করতে চান, আমি বলবো কোনো ফুলে হাত দেওয়ার দরকার নাই। সরাসরি ইভিএম মেশিনের 7 নম্বরে, ইভিএম মেশিনের 7 নম্বরে খাম চিহ্নকে ভোট দিয়ে পার্লামেন্টে পাঠান। যারা নোংরামি, মদরামি, সংবেদনশীলতার না পরিচয় দিয়ে অন্যায় করছে, তাদেরকে জব্দ আইনসভার মধ্যে থেকে গিয়ে সারিয়ার ভাই বুঝিয়ে দেবে।